This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছে এই মুহূর্তে নিউজ রুম থেকে। আপনাদের সঙ্গে আমি মঞ্জুলা রয়েছি, না আমি একা নই, আমার সঙ্গে দীপ এবং তন্নিষ্ঠাও রয়েছে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই এসআইআর সংক্রান্ত। এই মুহূর্তে দেখুন, এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমরা দেখেছি যে ভারতীয় দম্পতিদের বাবা মা সাজাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। বসিরহাটের ঘটনা আমরা দেখেছি, এবার শিলিগুড়ির কাওয়াখালী, সেখানেও একই ঘটনা ঘটেছে। অর্থাৎ এই বৃদ্ধ দম্পতিদের তাদেরকে বাবা মা সাজিয়ে একেবারে আপ্রাণ চেষ্টা এদেশে এরাজ্যে থেকে যাওয়ার। 92 বছরের বৃদ্ধ অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন। আমার ঠিক পাশে এই যে বৃদ্ধা রয়েছেন তিনি জগত্তারা বিশ্বাস। 2002-এর ভোটার তালিকায় তার নাম রয়েছে, এই সেই ভোটার তালিকা। এই তালিকায় জগত্তারার যে নির্দিষ্ট নাম এবং যে এপিক কার্ড নাম্বার রয়েছে, সেই এপিক কার্ড নাম্বার এবং নাম ব্যবহার করা হয়েছে এসআইআরের ক্ষেত্রে। জনৈক সুবোধ বিশ্বাস এবং তাপস বিশ্বাস তা ব্যবহার করেছেন। সুবোধ বিশ্বাসের দাবি এই জগত্তারা তার মা এবং এই এপিক কার্ড নাম্বার তিনি ব্যবহার করেছেন এসআইআর ফর্মে, এবং এইভাবেই তার নাম দীর্ঘদিন আগেই ভোটার লিস্টে উঠে গিয়েছিল। এবং এই সুবোধের আরও এক ছেলে তাপস বিশ্বাস, তার নিজের নামও 2002-এর তালিকায় নেই। সেক্ষেত্রে এই প্রবীণার নামই তিনিও ব্যবহার করেছেন ঠাকুমা হিসাবে এবং ব্যবহার করা হয়েছে এপিক কার্ড। যদিও জগত্তারা জানাচ্ছেন তার মাত্র 2জন ছেলে, যারা রূপচাঁদ এবং বিকাশ। তার বাইরে অন্তত সুবোধ নামে কোনো ছেলে আর তাপস নামে কোনো নাতি নেই। ফলে এই এলাকার বাসিন্দারা পুরো বিষয়টি জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন বাংলাদেশ থেকে এসে টাকার বিনিময়ে ভোটার কার্ড ভাড়া নিয়ে এভাবেই নাম তুলেছিলেন অভিযুক্ত সুবোধ এবং তাপস। তারপর এসআইআর ফর্ম ফিল আপের সময় গোটা ঘটনাটি জানাজানি হওয়ায় দ্রুত বিডিওর দ্বারস্থ হন এই মহিলার পরিবার। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আপনার কয় ছেলে? 2জন। কি নাম? ওই কলামলা। কি নাম? রূপচাঁদ গোপাল। আর সুবোধ কে হয়? সুবোধ নামে কাউকে চেনেন যে আপনার ছেলে? সুবোধ নামে আপনার কোনো ছেলে নেই। তো এই সুবোধ বলে একজন যে আপনার ভোটার কার্ডের নাম ব্যবহার করেছে, আপনাকে মা বানিয়েছে? না না, মিথ্যা? মিথ্যা? সুবোধ কেডা? জগত্তারা বিশ্বাস, ঠিক ইনি আছে। কে হন? ইনি আমার ঠাকুমা হয়, আর রাজেন্দ্রনাথ বিশ্বাস আমার ঠাকুর দাদা হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রবলেম হচ্ছে যে আমার ঠাকুমার এই আইডি নাম্বার দিয়ে এই বাংলাদেশের লোক এখানে আইডি পুরো বানানোর চেষ্টা। ঠিক আছে, এই জন্য আমরা একই এপিক কার্ড নাম্বার ব্যবহার হয়েছে। একই এপিক কার্ড নাম্বার ব্যবহার হয়েছে। কি নাম? এটার নাম হলো সুবোধ বিশ্বাস দিয়েছে এটা, আর এইখানের নাম দিয়েছে সুবোধের ছেলে। এরা কোথাকার নাগরিক? এগুলো বাংলাদেশের নাগরিক। ঠাকুরদা মারা গেছে 1972 সালে বাংলাদেশে। আচ্ছা, আর ঠাকুমা বেঁচে আছে? এই কাজটা আমার বাপ করাচ্ছে, টাকা খেয়েছে। মানে ভোটার কার্ড ভাড়ায় নিয়ে? আপনারা বিডিওর কাছে গেছিলেন? গিয়েছি, কমপ্লেন জানিয়েছি। বলছে 7 নম্বর ফর্মে যখন আসবে তখন লিখে জমা দিতে হবে। অসহায় এই বৃদ্ধ দম্পতিকে দেখলেন, কি ভয়ঙ্কর অবস্থা তাদের। এবার ওই কুকীর্তিটা যে করেছে, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারী, তার বক্তব্য শুনুন। নাম কি? আমার নাম সুবোধ বিশ্বাস। আচ্ছা, এই যে জগত্তারা আপনার কে হয়? জগত্তারা স্যার মামি, এটা সত্যি কথা। আর ফর্মে ভোটার কার্ডে কি দেখানো? আর ভোটের কার্ডে ফর্মে স্যার এই যে ভয়ে আমি ওই নামটা দিছি, এই মামি মা হিসাবে। আমি ওনার কাছে মানুষ আছে। হ্যাঁ, না ভোটার কার্ডে নাই। ভোটার কার্ডে কি আছে? ভোটার কার্ডে আমার এমনি ভোট উঠছে। সেখানে ভোটার কার্ডে মার নাম নাই। বাবার নাম কি আছে? বাবার নাম রাজেন্দ্রনাথ বিশ্বাস। রাজেন্দ্রনাথ বিশ্বাস তো আপনার বাবা হন না? হ্যাঁ, বাবা হন। আমার বাবার নাম রাজেন্দ্র বিশ্বাস। সেটা বাংলাদেশে? বাংলাদেশে। আর এখানে ইনি অন্য রাজেন্দ্র, জগত্তারার যিনি বর, তিনি অন্য রাজেন্দ্র। নামটা মিলে গেছিল? হ্যাঁ। না, উনি আমার নিজের মানুষ, তো উনি নিজেরই মানুষ আমার মামি। মা তো নন? না, মা না। উনার যে হাজবেন্ড, স্বামী, সে তো আপনার বাবা নন? না, ওই নামে বাবা। নামে মিলে গেছিল। হ্যাঁ। আপনি কত সালে এসেছেন? 12-11।
বাংলাদেশের থেকে আসছি। কি করেন এখানে? এখানে রাজমিস্ত্রি কাজ করি। মঞ্জিরা আপনাদের শিলিগুড়ির একটা ঘটনা দেখালো, এবার আপনাদের বসিরহাটের আর একটা ঘটনা দেখাই। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, সে এখানকার একটা ভারতীয়কে শুধু বাবা পরিচয় দিয়েই বসে নেই, রীতিমতো নথি বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, সেই সমস্ত নথি দেখিয়ে সে এখানে আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখানে বাড়িও বানিয়ে ফেলেছে, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন, সরাসরি কথা বলবো দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কতদিন ধরে এই অনুপ্রবেশকারী সে ভারতে অবৈধভাবে বসবাস করছে এবং কিভাবে সে যে এখানে জাল নথি দেখিয়ে জাল বাবাকে বানিয়ে এখানে বসবাস করছে, কিভাবে এই গোটা চক্রটা ফাঁস হলো? দেখো, চক্র ফাঁস হচ্ছে এখন মূলত এসআইআর এর এই যে আবহাওয়া চলছে, এখানেই সব ধরা পড়ছে। এই জায়গা থেকেই জানতে পারেন জিয়াদ আলী দফাদার, যে তার নাম ভাঙিয়ে মাহাবুর দফাদার তিনি হচ্ছেন এই বাবা সাজিয়ে ভোটার লিস্টের নাম তুলেছেন। শুধু তাই নয়, ভোটার লিস্টের নাম তোলার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হয়ে গেলেন, মানে তিনি ভারতীয় নাগরিক হয়ে গেলেন। এবার তারপর সরকারি সুবিধা পাওয়ার জন্য যে যে জায়গায় অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। কিন্তু এখন জিয়াদ আলী জানতে পারেন যে তার নাম পরিচয় দিয়ে তাকে বাবা সাজিয়ে এরকম একটা কাণ্ড ঘটেছে, বা তার পেছনে সে তার অজান্তে। তারপর সে পুলিশের কাছে যায় এবং গোটা ঘটনার তদন্ত দাবি করে, ব্লক অফিসে তদন্ত দাবি করছে। কিন্তু এই যে ঘটনা প্রক্রিয়া ঘটলো, সেটা কিভাবে ঘটলো সেটা কিন্তু কারো কাছে স্পষ্ট নয়। কারণ যারা বাংলাদেশ থেকে এসছে তারা খুব স্বাভাবিকভাবে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকেছে, বা ব্ল্যাকে ঢুকেছে, অবৈধভাবে ঢুকেছে। এইভাবে ঢুকে ভারতীয় মানুষের সহযোগিতা পেয়েছে কারো না কারোর, সেই সহযোগিতা পেয়েছে বলেই এরকম কাজ করতে পেরেছে, এমনটা। এবং এই গোটা বিষয়টা ঘটে গেল দীপঙ্কর আশ্চর্যজনকভাবে, স্থানীয় পুলিশ, স্থানীয় প্রশাসন কেউ কিছুই নাকি জানতে পারলো না। অনেক ধন্যবাদ, নজর রাখো। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে দুবার তিনবার করে আমি দিয়েছি, আমাকে কেউ কথা দেয়নি। বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন? আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি। আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থীও হতে পারে, আমি কেন ওকে ছেলে বানাবো? পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড, আই কার্ড। কি বলে চেয়েছিল? বন্ধনে টাকা নেবে বলে। আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশের বাড়ি কোথায়? ডুমুরিয়া। বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। ও, আপনার এসআইআর ফর্ম জমা দেননি? এসআইআর ফর্ম আপনারা করেছেন? এসআইআর ফর্মে সেই জিয়াদ আলী দফাদারের নাম লিখেছেন? ফর্মটা ওরা নিয়ে গিয়েছে, ওই জমা দেয়নি, জমা দেবো মনে করেছিলাম, তা গন্ডগোল হচ্ছে বলে আর জমা দেয়নি। আর এবার চলুন আপনাদেরকে দেখাই বাংলাদেশিরা কিভাবে এপার বাংলায় এসে এদেশে এসে কিভাবে লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পাচ্ছিল। হাকিমপুর সীমান্তে পৌঁছে গেছিলাম আমরা, TV9 বাংলা, এবং আমাদের ক্যামেরার সামনে তারা স্বীকার করছেন, অকপটভাবে বলছেন লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, কেশোয়ার কাছে। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা গেল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। গোটা বিষয়টাই তো আধারে ছিল। এবার দেখলেন আপনারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে এপারে এসে লক্ষ্মীর ভান্ডার অবধি পেত। কেউ কেউ তো আবাস যোজনায় নামও তুলেছে, সেই খবরও আমরা দেখিয়েছি। হাকিমপুর সীমান্তে আমরা পৌঁছে যাই TV9 বাংলা, এবং আমাদের ক্যামেরার সামনে তারা সে কথা বলছেন যে তারা অনুপ্রবেশকারী এবং তারা কিভাবে এইভাবে এসআইআর শুধু নাম তুলেছে এমনটাই নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও তারা পেতেন। শুনুন আরও একবার বক্তব্য তাদের। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, কেশোয়ার কাছে। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা গেল। আচ্ছা, ভোট দিয়েছিলেন?
ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। বুঝুন কাণ্ড, ভারতীয়রা এই দেশে প্রবেশ করেছে, তারপরে সরকারি নানা সুযোগ সুবিধা পাচ্ছে। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এসআইআর হলো বলে অনেকগুলো বিষয় সামনে আসছে। এসআইআর এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি কত অনুপ্রবেশকারীর সংখ্যা, এবং তার পাশাপাশি তারা লক্ষ্মীর ভান্ডারের কেউ লাভ উঠাচ্ছে, কারো নাম আবাস যোজনায় রয়েছে। এই বিষয়গুলো এবার সামনে আসতে শুরু করেছে। এটা তো স্বাভাবিক আছে, এই জন্যই তো আমাদের প্রতিবাদ। 80-র দশক থেকে, আজকে কালকে নয়, লক্ষ্মীর ভান্ডার যখন বাংলার মা লক্ষ্মী ঠাকুরুন যখন লক্ষ্মীর ভান্ডার ঘোষণাই করেননি, তার আগে থাকতে 80-র দশক থেকে ভারতীয় জনতা পার্টি এবং তার সম বিচারধারার বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন বলুন বা ধর্মীয় সংগঠন বলুন, তারা বলে আসছে অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের একটি চক্রান্ত। বাংলাদেশি মুসলমান যারা ধর্মের নামে দেশ ভাগ করেছিল, তারা তাদের দেশ পেয়ে গেছে। সেই দেশ থেকে তারা অমুসলমানদের মাত্রাহীন অমানবিক উৎপীড়ন করে তাড়িয়ে দিয়েছে। একটা হিন্দু ধরো, সকাল বিকেল নাস্তা করো, ঢাকা শহর সমস্ত জায়গায় লেখা থাকতো। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখান থেকে আবার কেন বলুন তো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের মুসলমানরা ভারতে আসবে? যেসব মুসলমান এদেশকে নিজের মা বলে থেকে গেছেন, আমি তাদের কথা বলছি না, তাদের তো সেই রাইটই আছে যা কিনা ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু ওপারের অর্থাৎ বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশকারী, তাদের ধরে ধরে চিহ্নিত করা উচিত আর ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এবং এমন কিছু সাজা দিয়ে পাঠানো উচিত যাতে কিনা তারা বা তাদের কোনো বংশধর আর কোনোদিনও এই চোখ তাকাতে না। হ্যাঁ, আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা দিব্যি এপার বাংলায় থাকছিলেন এবং এসআইআর শুরু হলো, এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা শুধুমাত্র থাকছিলেন এমনটাই নয়, কারোর নাম আবাস যোজনায় রয়েছে, কেউ লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পেয়েছে। এই বিষয়গুলো সামনে আসছে, বিরোধীরা তো সুর চড়াতে শুরু করেছে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এটা বিরোধীতে সুর চড়ানোর কোনো জায়গাই নেই। দেশে যারা আছেন তারা যদি যে সমস্ত কার্ড ইস্যুয়েন্স হয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, সেটা আধার কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, সেই কার্ডগুলো থাকলে তাদেরকে এখানে নাগরিক হিসাবে প্রমাণিত হয়েছে, তাদের নাগরিক হিসাবে বিবেচিত হয়েছে, এবং তাদেরকে যা যা সুযোগ সুবিধা পাওয়ার সমস্ত সুযোগ সুবিধা, সরকারের সুযোগ সুবিধা পেয়েছে সরকার। রাজ্য সরকার তো আর নাগরিকত্ব চেক করে না। বিষয়টা হচ্ছে এসআইআর হলো বলে এই বিষয়গুলো সামনে আসছে, এসআইআর হওয়ার পর থেকে সামনে আসছে যে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন। আমি আরেকবার রিপিট করছি, ভারতবর্ষের নাগরিক কে নন, এইটা দেখার যে সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার, সেটা শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তারাই ঠিক করতে পারেন যে ভারতবর্ষের নাগরিক কে নাগরিক নয়। এখন আপনি রাজ্য সরকারে থাকলে তো কার্ডগুলোই প্রমাণ হিসাবে দেখবে যে ঠিক আছে তোমার এই কার্ড আছে, আধার কার্ড আছে, তাহলে তুমি এই ফ্যাসিলিটি পাচ্ছ। এখন এই যে কিছুক্ষণ আগে শুনছিলাম হিন্দু মুসলমানের কথা বলছিল, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। ওনারা পুরোটার মধ্যে একটা বিভাজনের রাজনীতি করছেন। আমি বলছি অনুপ্রবেশ একটা সমস্যা, এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে তার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে, বিষয়টাকে সেইভাবে দেখা প্রয়োজন। বেশ, বোঝা যাচ্ছে, আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। তার মানে একটা বিষয় দেখতে পেলেন, এদেশে অনুপ্রবেশের পর ভারতীয়দের বাবা সাজিয়ে বাংলাদেশিরা কিন্তু ভোটার লিস্টে অনায়াসে নাম তুলে দিয়েছে, এবং এটা চোপড়ায় এসআইআর এর তালিকা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হওয়ার মতো বিষয়। একজনের কথা বলি, নরেন্দ্রনাথ সিং, তার 2 ছেলে, কিন্তু এনুমারেশন ফর্ম এসেছে 3 জনের নামে। একই অভিযোগে সরব হয়েছেন শ্যামল সিং। তার দাবি যে তার বাবাকে ভুয়ো বাবা সাজিয়ে খোকা এবং দিলীপ সিং নামে 2 জন বছর 20 আগে ভোটার তালিকায় নাম তুলেছে। এসআইআর এ কারচুপি ধরা পড়ছে। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে আনন্দ সিং সহ আরও কয়েকজনের নাম। যেটা মানে আমার ছেলে 2টা হয়ে গেছে 3টা। কি করে হলো? এই তো আধার কার্ড নিয়েছে, তা দিলে হলো 2-1 পাইছে, তুমি পাবা টাকা পাবা এরকম বলে নিয়েছে। আমি ঠিক আছে, নিজের ভাই তো দিয়ে দিছি। আপনার কাকাতো ভাই? কাকাতো ভাই। কতদিন আগের কথা? বল 3-4 বছর তো হবে। তারপরে কি হলো? তখন ও সালা ওই আধার কার্ডটা দিয়ে ওর ডকুমেন্ট বানিয়ে নিয়েছে। আমার জেরিয়া। কার ডকুমেন্টস বানালো? আমার ডকুমেন্ট না, মানে কার বানালো? ওদের বাবার মানে নামে আরও 2 জন ছেলে ভোটার আইডি নিয়ে
ভোটের তালিকায় নাম উঠাইছে। কোথাকার ছেলে? ওরা তো বাংলাদেশে ছিল, মোটামুটি 20 বছর আগে আসছে। বিডিও অফিসে কমপ্লেন জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। আপনারা তো চিন্তায় আছেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, স্বাভাবিক তো এটা চিন্তায় আছি। ছোটোবেলায় ওদের বাড়ি থেকে মানুষ হয়েছি, এখন ওদের বাড়িতে মনে করে যে হয়েছি, ওর দিদির ছেলে। তো আমি, আমার বাবা তো নেই তখন, আর কি ওর ভোটে ফোটো দিয়ে আমি ভোটে উঠেছি। আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন না? হ্যাঁ, বাংলাদেশ থেকেই আসছে। কবে? মোটামুটি আজকে প্রায় ধরো না 2000 আগেই আসছে, কিন্তু মানে ভোট একটু দেরি উঠছে। আচ্ছা, তো এখানে এসে ওনাকে বাবা বানিয়েছিল? হ্যাঁ। ওরা জানতো ব্যাপারটা? হ্যাঁ, জানতো না? জানতো। এই এসআইআর আবহে বাদুড়িয়ার চণ্ডীপুরে ব্যাপক শোরগোল শুরু হয়ে গেছে। তার কারণ এলাকায় ভোটার রহস্য। কেমন রহস্য? অনেকেই বিএলওর কাছ থেকে ফর্মই নেননি, অনেকে ফর্ম নিয়েছেন কিন্তু তারা ফর্ম জমা নেননি। এলাকায় বেশ কয়েকজন ভোটার এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। শোরগোল পড়ে গেছে বাদুড়িয়ার চণ্ডীপুরে। গোটা 19 ফর্ম আমার এই মুহূর্তে হাতে আছে। আমি এখনো পাড়ায় বেরিয়েছি লাস্ট, যেমন আরো 2-3 জন সকালবেলা আবার এসে 3 জন আবার নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, গোটা 19টা ফর্ম আমার হাতে এই মুহূর্তে আছে। আর কিছু ফর্ম বিলি করার পরে সেগুলো আমাকে ফেরত দেয়নি, সেগুলো এখনো খুঁজবো কেন তারা দিল না। ঠিক আছে, আচ্ছা, এবার এর ডেপথে ঢোকার ক্ষমতা সত্যি বলতে রাজনীতির সাথে যেহেতু যুক্ত না, তো এত ডেপথে বা এইটা ঘুরবে ওইটা বাবা কি বা না এটা আমি খুঁজবো না। আমি ওপরে আমার বলাও আছে। দেখুন, আমরা এই রহস্যের একেবারে শিকড় পর্যন্ত পৌঁছতে চেয়েছিলাম। আমরা এলাকায় গিয়েছিলাম, সেখানে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। এক সন্দেহভাজন ব্যক্তি, তিনি কি বলছেন শুনুন এবার। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ, আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025-এর লিস্টে নাম আছে? আমরা যা বলুন, 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিয়েছি। লিস্টে যেটা একটা আছে না, একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা, এবার এই সন্দেহভাজন বা রহস্যজনক ভোটারের সংখ্যাটা কত? এলাকায় কান পাতলে যে তথ্য পাওয়া যাচ্ছে শুনলে চমকে উঠবেন। স্থানীয় বাসিন্দারা বলছেন শতাধিক এরকম ভোটার রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, এখন তারাই বেপাত্তা। শুনুন কি বলছেন স্থানীয় বাসিন্দারা। সব বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায় না? সব কিছু পাচ্ছে। এরা কি পায়? এরা রেশন পাচ্ছে, এরা কম আপনার এই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। এরা আবাস যোজনার ঘর পেয়েছে? আবাস যোজনার ঘর পেয়েছে। এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা। এখানকার যারা আছে, ক্ষমতা আছে। খুব স্বাভাবিক, এইরকম একটা অভিযোগ ওঠায় বিরোধী বিজেপি তারা হাতেই শুয়ে গেছে। তারা বলছে তৃণমূল কংগ্রেস তারাই ভোট পাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, আর পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি সীমান্ত পাহারা দেয় বিএসএফ। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। হিমশৈলের চূড়া মাত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর অনেক ঢাক রাখ করে চাপা দেওয়ার পর এই সংখ্যাটা আসছে। আমার বিশ্বাস যখন পুরো এসআইআরটা কমপ্লিট হবে
এটা কম করে 1 কোটির কাছাকাছি নাম পৌঁছবে, মৃত ভোটার, শিফটেড ভোটার, বাংলাদেশি ভোটার সব মিলে। আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়, তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে পায়। এদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দরবার তৃণমূলের। আপনাদেরকে জানিয়ে রাখি, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে 10 জন তৃণমূল সাংসদ তারা পৌঁছে যান মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। একাধিক প্রশ্ন রাখেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের দাবি 5টি প্রশ্ন রাখলেও সদুত্তর মেলেনি কমিশনের। এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে, নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যদি তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো পুট করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে, এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআইআর ব্যবহার করা হচ্ছে কিনা। দিল্লিতে গেছে, এরপরে ইউএনএতেও যেতে পারে, অসুবিধা তো কিছু নেই। কিন্তু যেটা সুপ্রিম কোর্টে যার কোনো স্টে অর্ডার নেই, সুপ্রিম কোর্ট যখন বারবার করে বলছে যে এসআইআর সেটা যেভাবে চলছে সেখানে চলবে, সেখানে আদালত থেকে ফিরে আসার পরে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে তারা যেতে পারে, কিন্তু আসলে তো এসআইআর সঠিকভাবে সময়ের মধ্যে হবে সেটা তো ইসিআই বারবার করেই বলছিল। দেখুন, গত 25 তারিখ মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ ক্যাম্পে প্রতারণার অভিযোগ করেছিলেন। আর এই প্রেক্ষাপটে স্বরূপনগরে সেখানে বিজেপির যে সিএ ক্যাম্প, সেখানে বড় বড় হরফে লেখা রয়েছে বিনামূল্যে ক্যাম্প। আর এই ব্যানার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আশা করি এখানে নেওয়া হচ্ছে না, এখানে সেগুলো না, এগুলো ভালো ফ্রিতে করে দিচ্ছে, সবারই উপকৃত হবে। কার জন্য এসেছেন এখানে? আমার ওয়াইফের জন্য। আমার তো ভোটার আছে, আমার ওয়াইফের জন্য, ভোটারের জন্য এসেছি, নাগরিকত্ব পাওয়ার জন্য। বিতর্ক তো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা একবার শোনাই আপনাদের। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আপনাদের চিট করছে, প্রতারিত করছে। টু হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে, হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ। তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরও ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি। আসলে এই সিএ ক্যাম্পগুলো হচ্ছে টাকা তোলার ক্যাম্প। তৃণমূল যেরকম অভিযোগ করছে, একই সঙ্গে সিপিএমও অভিযোগ করছে, কিন্তু কোনো রকম টাকা পয়সা তোলা হচ্ছে না বলছে বিজেপি। আমাদের একটা ব্যানার চোখে পড়লো যে এখানে লিখছে যে বিনামূল্যে সিএ ক্যাম্প, এবং এর যিনি লিখছেন বা যার নাম ওখানে দেওয়া হচ্ছে, তিনি গত বিধানসভা নির্বাচনে স্বরূপনগর থেকে বিপুল ভোটে পরাজিত হয়ে তিনি স্বরূপনগরের বাইরে চলে গিয়েছিলেন। আবার আগামী 2-3 মাস আছে বিধানসভা ভোট। সুতরাং এই একটা ব্যানার ছাপিয়ে একটা ক্যাম্প করে তিনি স্বরূপনগরে আবার ঢোকার চেষ্টা করছেন। স্বরূপনগরের মানুষ তাকে অনেক আগে রিজেক্ট করেছে, এবং এই বিনামূল্যে ক্যাম্পের আড়ালে পিছনে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নাম করে। এই সিএ অ্যাপ্লিকেশান যে শুধু বিজেপি করতে পারবে তার কোনো ব্যাপার নেই, স্থানীয় দোকান থেকেও করতে পারবে, অনেক সংস্থাও আছে তারাও করতে পারবে। তো অন্য জায়গায় তারা চার্জ নিচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি।
এসআইআর এর কাজ মিটে যাওয়ার পরও ভোটার লিস্টে নাম তোলা যাবে। কারো বয়স যদি 18 বছর হয় তাহলেই তার নাম নতুন ভোটার লিস্টে তোলা যাবে আশ্বাস দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, বিরোধীরা মানুষকে ভুল বোঝাতে অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে এসআইআর যদি সম্পন্ন হয়ে যায় তাতে যদি আপনার নাম না থাকে আর নাম উঠবে না, এরকমও কিন্তু কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এসআইআর শেষ হচ্ছে আমার ডিসেম্বরে ড্রাফট লিস্ট বেরোচ্ছে, তাই তো ফাইনাল লিস্ট জানুয়ারিতে বেরিয়ে যাবে। তো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেও যদি কারো 18 বছর বয়স হয় তার নামও ভোটার লিস্টে উঠবে। পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করে আপনাকে ভোটার লিস্টে নাম উঠতে পারবে এরকম। অর্থাৎ এই যে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বেশ কিছু নেতা নেত্রীর তরফ থেকে যে এসআইআরে আপনার নাম নেই মানে আপনার আর ভোটে নাম উঠবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই যে আপনারা সঠিক তথ্যটা পরিবেশন করুন যে এসআইআরের পরেও নাম উঠতে পারে কারো, কেউ যদি যোগ্য হয়। আমার ধরুন আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআর মধ্যে আমি সিএর সার্টিফিকেট পেলাম না, এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএর সার্টিফিকেট পেলাম বা নাগরিকত্বের সার্টিফিকেট পেলাম, তখন ওই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আমি আমার নাম ভোটার লিস্টে তুলতে পারবো এসআইআরের পরেও। এই যে বিষয়টি, এই বিষয়টি সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষকে বলছে না, মিথ্যে কথা বলছে। এসআইআরের পরেও নাম তোলা যাবে যদি সেটা হয়ে থাকে তাহলে এই ঘোষণা করার একমাত্র এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া পুরো বিষয়টা এক এবং একমাত্র জুরিসডিকশন ইলেকশন কমিশন। সুকান্ত মজুমদার এই ঘোষণা করার অর্থ হচ্ছে বিরোধীরা যেটা বলছে নির্বাচন কমিশন বিজেপির দালাল, তার বাইরে যে আর কিছু নয়, এটা আবার উনি প্রমাণ করলেন। কারণ নির্বাচন কমিশন বলার আগে সুকান্ত মজুমদার ঠিক করে দিচ্ছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার যে অমিত শাহের চাকর ছাড়া আর কিছু নয়, সুকান্ত মজুমদারের এই স্টেটমেন্ট। মাথায় রাখতে হবে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, হাফ প্যান্ট হলেও কিন্তু মন্ত্রী।